প্রদেষ্টার সঙ্গে বিএনপির শীর্ষ নেতাদের বৈঠক, কি আলোচনা হলো? আরও থাকছে, লুটের সবকিছু জানতেন হাসিনা, ভাগ পেতেন রেহানা জয়, সালমান এফ রহমান। সবশেষ থাকছে, গণফোরাম 2 গ্রুপের ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা, আমরা আছি, আমাদের পালাতে হবে না, ডক্টর কামাল। দেশ বিদেশি সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা। বৃহস্পতিবার বিকাল 3:45টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 3 সদস্যের একটি প্রতিনিধি দল। বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও ওয়াহিদুদ্দিন মাহমুদ উপস্থিত ছিলেন। আর বিএনপির প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ। জানা গেছে, প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধিরা বর্তমান সরকারের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার ভাবনা, নির্বাচন নিয়ে তাদের চিন্তাভাবনা সম্পর্কে মতবিনিময় করেন। বৈঠকে বিএনপি নেতারা বলছেন, এই সরকারের গৃহীত পদক্ষেপগুলোর ব্যাপারে তাদের পূর্ণ সমর্থন আছে, ভবিষ্যতে এই সমর্থন থাকবে। বৈঠকে বর্তমান সরকারের পক্ষ থেকে যেন যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার এবং নির্বাচন প্রসঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ব্যাপক ভিত্তিক সংলাপ শুরু করার ঘোষণা দেওয়া হয়, সে ব্যাপারে অনুরোধ করেন বিএনপি নেতারা। তারা দেশের অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কেও জানতে চান। অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে যে সংখ্যা হওয়ার সম্ভাবনা আছে সে ব্যাপারেও একমত পোষণ করেন বিএনপি নেতারা। বৈঠকে বিএনপি নেতারা প্রত্যয় ব্যক্ত করেন যে বর্তমান সরকারের সংস্কার ও নির্বাচন সম্পর্কিত এবং অর্থনৈতিক শৃঙ্খলা রক্ষার জন্য যে পদক্ষেপগুলো নেবে সেটা নিয়ে সবাই একসঙ্গে কাজ করবেন ও তারা সেটার একটি সমন্বিত অংশীদার হবেন। এর আগে গত 12ই আগস্ট বিকালে যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা। দলটির পক্ষ থেকে বারবারই একটি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের কথা বলা হচ্ছে। চলে যাচ্ছে পরের সংবাদে। রিমান্ডে জিজ্ঞাসাবাদে নতুন নতুন তথ্য দিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, যেখানে শেখ হাসিনা ও তার পরিবারের নানা লুটপাটের কথা ফাঁস করেছেন। রিমান্ডে সালমান এফ রহমান জানিয়েছেন, নতুন নতুন প্রকল্প বের করার তাগাদা দিতেন শেখ হাসিনার পরিবারের সদস্যরা। নতুন প্রকল্প মানেই বড় অঙ্কের কমিশন, এর সবকিছুই জানতেন শেখ হাসিনা, তবে তিনি কখনো তাতে না করেননি। গ্রেপ্তারের পর থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছেন সালমান এফ রহমান। তার দাবি, শেখ পরিবারের অতি লোভের কারণেই দেশের অর্থনৈতিক অবস্থা এতটা শোচনীয় হয়েছে। তাতে সবসময় সায় দিতেন সরকারের শীর্ষস্থানীয় কিছু ব্যক্তি। শেখ হাসিনাকে বোঝাতে গিয়ে অনেক ছিটকে পড়েছেন, কারণ তিনি সবসময় তার নিজের সিদ্ধান্তে অটল থাকতেন। সালমান এফ রহমানের বরাত দিতে তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, এস আলমের মাধ্যমে দেশ থেকে পাচার হওয়া 1.5 লাখ কোটি টাকার অর্থেকেই শেখ রেহানা এবং সজীব ওয়াজেদ জয়কে দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদারের সরাসরি তত্ত্বাবধানে এসব অনিয়ম হয়। তবে এসব বিষয়ে কেউ কথা বলার সাহস পাননি। কেবল অর্থ পাচারে নয়, দেশের ইস্টার্ন রিফাইনিং চিনি কল হাতিয়ে নিলেও এস আলমের বিষয়ে সবাই নীরব ছিলেন। তদন্ত সূত্রে জানা যায়, রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংককে লুটপাটের জন্য বেছে নিয়েছিলেন সালমান এফ রহমান। তাই নিজের পছন্দের মতো চেয়ারম্যান এবং এমডি নিয়োগ দিতেন। পছন্দ না হলে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে ব্যাংকে যোগদান করতে দিতেন না। কেউ যোগদান করে ফেললেও অনিয়ম দুর্নীতির অভিযোগ দিয়ে পদত্যাগে বাধ্য করতেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব হেদায়েতুল্লাহ আল মামুনকে জনতা ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ করা হলেও সালমানের পছন্দ না হওয়ায় তিনি যোগদান করতে পারেননি। একইভাবে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক পরিচালক ডক্টর জামাল উদ্দিন আহমেদ জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে যোগদান করলেও দুর্নীতির অভিযোগ তুলে তাকে পদত্যাগে বাধ্য করেন। এসব বিষয়ে প্রশ্ন করলেও নীরব থাকেন সালমান এফ রহমান। তদন্ত সংশ্লিষ্টরা তাকে বন্ড ছেড়ে প্রায় 7,000 কোটি টাকা তুলে নেওয়ার বিষয়ে প্রশ্ন করেছেন। তিনি বারবার অসুস্থতার কথা বলে এড়িয়ে গেছেন। প্রশ্নের মধ্যে ছিল, আইএফআইসি আমার বন্ড নামে একটি বন্ড ছেড়ে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা কেন করেছিলেন? বন্ডটি আসলে বেক্সিমকো গ্রুপের আবাসন কোম্পানি শ্রীপুরের টাউনশিপ লিমিটেড ছিল কিনা? কারণ এই বন্ডের মাধ্যমে 1020 কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। চলে যাচ্ছে পরের সংবাদে। নানা কারণে বিভক্তির 4 বছর পরে 2 গ্রুপে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছে গণফোরাম। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক যৌথ ঘোষণাপত্রে গণফোরাম একাংশের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী কথা জানান। এতে প্রধান অতিথি বক্তব্যে বাংলাদেশ সংবিধান প্রণেতা ও গণফোরাম প্রতিষ্ঠাতা ডক্টর কামাল হোসেন বলেন, জনগণের রাজনীতি যারা করে তাদের কখনো পালাতে হয় না। আমরা আছি, আমাদের পালাতে হবে না। এই দেশের মাটিতেই আমার কবর হবে। আমরা জনগণের উপর নির্যাতন ও নিপীড়নের রাজনীতি করব না, যা করলে পালিয়ে যেতে হয়। বাংলাদেশের জনগণ স্বৈরাচারদের যুগে যুগে এই শিক্ষা দিয়েছে যে জনগণের ক্ষমতা জবরদখল করলে তাকে পালিয়ে যেতে হয়। সুব্রত চৌধুরী বলেন, আমরা দ্রুততম সময়ে ঐক্যবদ্ধ গণফোরাম জাতীয় কাউন্সিল অনুষ্ঠান করব। 31 বছরের ধারাবাহিকতায় গণফোরামের সব পর্যায়ে নেতাকর্মী, সংগঠক ও সমর্থকদের পক্ষ থেকে আমরা আজকে এই শুভ দিন আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর কামাল হোসেনের উপস্থিতিতে গণফোরাম ঐক্যবদ্ধভাবে সকল স্তরের রাজনৈতিক,
সাংগঠনিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ও প্রতিশ্রুতি ব্যক্ত করছে। কামাল হোসেন বলেন, ছাত্র জনতার গণ আন্দোলনের মধ্যে দিয়ে দেশে গণতন্ত্র ও ন্যায় বিচার প্রতিষ্ঠা এক নতুন সুযোগ তৈরি হয়েছে। দেশের জনগণ স্বপ্ন দেখছে এক স্বাধীন ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশের। কোনো অশুভ শক্তি বা ষড়যন্ত্র যেন এই রক্তস্নাত বিজয় ও মহান মুক্তিযুদ্ধের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে বাধা সৃষ্টি করতে না পারে, সেদিকে সজাগ থাকতে হবে। এই অর্জনকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে হবে। গণফোরামের নেতাকর্মীরা সকল বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের মধ্যে দিয়ে নতুন করে যাত্রা শুরু করবে। তিনি বলেন, ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে বিগত 15 বছর যাবৎ ফ্যাসিস্ট সরকারের বন্দিদশা থেকে জনগণ নতুন করে মুক্তি লাভ করে। অভিবাদন সংগ্রামী জনতাকে ছাত্র জনতা আবারও প্রমাণ করেছে, এই দেশ স্বৈরশাসকের নয়, এই দেশ জনগণের। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।